বলে ফেল গুগলে সার্চ করবি না। ঠিকই বলেছিস, কার্বনের ভাই কত হয় 2:2p2, তাহলে ভাই এক এক করে বাড়াতে থাকবো 3:3p2, 4:4p2, 5:5p2, 6:6p2, তাহলে লেট কত হলো ভাই 6:6p2, 6:6p2, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভাই লেডের। ওকে, আচ্ছা দেখ এবারে আর যদি ডিটেলসে লিখি তাহলে আমার এরকম হবে। এখানে ভাই কি আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি। জিঙ্কের কী হয় বলতো, জিঙ্কের কী হয় বল ইলেকট্রনিক কনফিগারেশন, বলে ফেল, বল 4:3d10, 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 তাহলে জিঙ্কের হয় 4:3d10, তাহলে জার্মেনিয়ামের আমার কী বলা উচিত জানিস তো 4:3d10, 4p2 এইভাবে বলা উচিত, 4:3d10, 4p2, কারণ আমি এনার্জির অর্ডারে লিখতাম ভাই। তাহলে যদি এনার্জির অর্ডারে লিখি দেখবি ভাই জিঙ্কে আগে ঢুকে গেছিলো 4s, তারপরে ঢুকেছিল 3d-তে, তারপরে 4p-তে ঢুকবে। তাহলে সেই সূত্রে আমার লেডের হওয়া উচিত কি বলতো 6:5d10, 6p2, বুঝতে পেরেছিস, বোঝা গেল ভাই? এটা আমি জানি ভাই, জিঙ্কের কী হয় 4:3d10, তাহলে জার্মেনিয়ামের কী বলতো 4:3d10, 4p2, এটা কী হবে 5:4d10, 5p2, বুঝলি? তাহলে এটা কি হচ্ছে 6:5d10, 6p2, এত তুই বোঝা গেছে লেডের? খুব ভালো কথা, তুই বুঝে গেছিস। আচ্ছা ভাই, লেডের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা 5:5d10, 6p2। এখন লেড আমার কটা আয়ন বানায় বলতো, ছোটোবেলায় পড়েছিস লেড আমার কী কী আয়ন বানায়, দুখানা পড়তিস, ক্লাস 9-এ মুখস্থ করেছিলি লেডের দুখানা আয়ন, এটা চ্যাপ্টার ছিল তোর, সব বোর্ডেই হয়তো ছিল, ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি পড়েছিস, সব বোর্ডেই ছিল। লেড আমার কী কী আয়ন বানায় বলতো, প্লাম্বাস আর প্লাম্বিক, কী কী চার্জ ছিল লেডের মাথায়, একটাতে আরেকটাতে +2 আর +4, ঠিক আছে, +2 আর +4, তাহলে এটা ভাই পিবির স্ট্রাকচার, পিবি ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে PB+2 কী হবে, PB+2 মানে কটা ইলেকট্রন বার করবো বল, দুটো ইলেকট্রন বার করবো, দুখানা ইলেকট্রন কোথা থেকে বার করবো বলতো, কোথা থেকে আমার দুখানা ইলেকট্রন বেরোবে 6p থেকে। কীভাবে বুঝলাম ভাই 6s থেকে কেন বেরোলো না, ইলেকট্রনটা কোথা থেকে বেরোবে, কিসের বেসিসে আমি করতাম এটা, সবার ফার্স্ট আমার কী দেখতে হবে ভাই, কোন সেলটা আউটার মোস্ট সেল, তাহলে 5 থেকে তো বেরোবেই না ভাই, 6 থেকে বেরোবে। এবারে 6s থেকে বেরোবে না 6p থেকে, তখন আমি কী আনতাম সিনারিওর মধ্যে, যার এনার্জি বেশি, যার এনার্জি বেশি আমি সেখান থেকে বার করবো। তো 6s আর 6pর মধ্যে কার এনার্জি বেশি, কীভাবে করবো সেটা ভাই n+l রুল দিয়ে করলাম ভাই। আমার তো এখানে অলরেডি আমি এনার্জি অর্ডার লিখেইছিলাম। তাহলে ভাই আমি PB+2 মানে ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়ে গেল 6:5d10, 6p2, 6p0, বোঝা গেছে? এতদিন ক্লিয়ার, বোঝা গেছে? চল এইবারে আসছি কোথায় ভাই, PB+2 আমার এটা হচ্ছে, PB+4 আমার কী হবে, PB+4 আমার কী হবে, PB+4 কী হবে বলতো 6s0, এক্স্যাক্টলি 6s0 হবে, 5d10, আর হচ্ছে ভাই 6p0। এইবারে হচ্ছে এতদিন ক্লিয়ার, সবার বোঝা গেল? এখন ভালো করে দেখবি, মজাটা হচ্ছে ভাই এইখানে 6s-এর ইলেকট্রন, 6s-এর দুখানা ইলেকট্রন, ঠান্ডা মাথায় ভাব, যখন আমি লেড থেকে দুখানা ইলেকট্রন বার করেছি তখন আমার সিস্টেমের মধ্যে দুখানা ইলেকট্রন কমে গেছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন এখন কমে গেছে, প্রোটন যতগুলো ছিল ততগুলোই আছে, স্বাভাবিকভাবে প্রোটন যতগুলো ছিল ততগুলোই আছে। তুই ভাব এখানে ভাই যতগুলো প্রোটন যতগুলো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতো, এখানে দেখ ততগুলো প্রোটন আমার আরও কম নাম্বার অফ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, তাহলে বলতো এইখানে আমার প্রোটনের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আরও বেড়ে গেছে স্বাভাবিকভাবেই PB+2-তে, কারণ এখানে প্রোটন নাম্বার সমান আছে, ইলেকট্রন নাম্বার কমে গেছে, তাহলে ভাই অ্যাট্রাকশন আরও বেড়ে গেছে, যে ইলেকট্রনগুলো এখন অবধি এক্সিস্ট করছে তার প্রতি আমার ভাই যে প্রোটনগুলো আছে তার অ্যাট্রাকশন আরও বেশি। এত ক্লিয়ার? এইবারে তুই এখান থেকে যখন এখানে যাবি তখন আমার 6s থেকে ইলেকট্রন বার করতে হবে। এইবারে 6s আমি কিছুক্ষণ আগে একটা গ্রাফ এঁকেছিলাম, দেখেছিলাম ভাই এস সবসময় টেন্ডেন্সি থাকে কি ভিতর দিকে ঢুকে আছে, এস আমার নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। 6s-এর গ্রাফ আমি আর আঁকছি না, আঁকার দরকারও নেই, তোর বইতেও আঁকা নেই। 6s-এর গ্রাফ আঁকলে দেখতে পাবি এর ম্যাক্সিমাম পার্টটাই ভাই ভিতরের দিকে ঢুকে আছে, মানে নিউক্লিয়াসের কাছাকাছি ঢুকে আছে, যার জন্য আমার কী হয় বলতো 6s-এর ম্যাক্সিমাম ইলেকট্রন হচ্ছে আমার নিউক্লিয়াসের কাছাকাছি, নিউক্লিয়াসের কাছাকাছি থাকার জন্য আমার কী আছে ভাই অ্যাট্রাকশন অনেক বেশি, অ্যাট্রাকশন যেহেতু আমার বেশি ভাই, তাহলে 6s-এর ইলেকট্রনকে বার করতে হলে তোকে অনেক কষ্ট করতে হবে। তার মানে কি দেখ এখানে তো আমার ভাই একই প্রোটন নাম্বার বেশি ছিল, ইলেকট্রন নাম্বার কমে গেছিলো, তার মানে একই ভাই নিউক্লিয়ার চার্জ অনেক বেড়ে গেছে, নিউক্লিয়ার চার্জের টানটা অনেক বেড়ে গেছে, তার উপরে তুই আবার ভাই 6s থেকে দুখানা ইলেকট্রন বার করার চেষ্টা করছিস, যে ইলেকট্রন দুখানা কিনা ভাই নিউক্লিয়াসের কাছাকাছি আমার আছে, তাহলে অ্যাট্রাকশন এই ইলেকট্রন দুটোর প্রতি নিউক্লিয়াসের সবচেয়ে বেশি। তার মানে কি হলো বলতে এই 6s থেকে দুইখানা ইলেকট্রন তুই বার করতে অত সহজে পারবি না, তার মানে PB+4 তুই অত সহজে ফর্ম করতে পারবি না, বোঝা গেল? মানে এটা ফর্ম হওয়ার প্রতি সিস্টেমটা ইনার্ট বিহেভিয়ার শো করবে, বোঝা গেছে? এটাকেই বলেছে ইনার্ট পেয়ার এফেক্ট, ক্লিয়ার? তার মানে 6s থেকে আমি ইলেকট্রন অত সহজে বার করতে পারবো না, এটাকেই বলেছে ইনার্ট পেয়ার এফেক্ট, বুঝলি? তার মানে PB+4-এর স্টেবিলিটি বেশি হবে নাকি PB+2 স্টেবিলিটি বেশি হবে, তুই আমার বলতো কে বেশি স্টেবল?
কে বেশি স্টেবল, পিভি প্লাস টু না পিভি প্লাস ফোর? বল বল, কে বেশি স্টেবল হবে, পিভি প্লাস টু না পিভি প্লাস ফোর? কোনটা ইজিলি ফর্ম করতে পারবি ভাই তুই, পিভি প্লাস টু না পিভি প্লাস ফোর? প্লাস টু। পিভি প্লাস ফোর ফর্ম করতে পারবি ইজিলি? তাহলে পিভি প্লাস ফোর আমি ফর্ম করতে পারছি না, কারণ দুখানা ইলেকট্রন বার করা অনেক কঠিন। এত ক্লিয়ার বোঝা গেছে? তাহলে পিভি প্লাস টু আর পিভি প্লাস ফোর মধ্যে কার স্টেবিলিটি বেশি? এটা নিচে লেখা রাখা হচ্ছে মোর স্টেবল, মোর স্টেবল। তবে পিভি প্লাস টু হচ্ছে আমার মোর স্টেবল, হয়ে গেছে লেখা? তাহলে পিভি প্লাস টু হচ্ছে আমার মোর স্টেবল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পিভি প্লাস টু থেকে পিভি প্লাস ফোর ফর্ম করা অনেক বেশি কঠিন। এত বুঝতে পেরেছিস? তাহলে পিভি প্লাস টু থেকে আমি পিভি প্লাস ফোর ফর্ম করতে গেলে আমাকে কষ্ট করতে হবে, অত সহজে করতে পারবো না, বাইরে থেকে এনার্জি দিতে হবে। এত তুই বুঝেছিস সবাই? ক্লিয়ার? চলো এবারে খাতার উপর দেখ, আমি ইলেকট্রন এখানে বার করে নিয়েছি। ইলেকট্রন বার করে নেওয়া মানে কি? আচ্ছা, তুই ছোটবেলায় পড়েছিস অক্সিডেশন রিডাকশন, ক্লাস 10-এ সব বোর্ডেই অক্সিডেশন রিডাকশন ইন টার্মস অফ ইলেকট্রন ছিল, প্রত্যেকটা বোর্ডেই ছিল। অক্সিডেশন মানে কি বলতো? লস অফ ইলেকট্রন। আর রিডাকশন মানে কি? গেন অফ ইলেকট্রন। খাতার মধ্যে লিখে রাখ, লেখ। আবার রেডক্স চ্যাপ্টারটিকে আবার পড়বো, লেখ। অক্সিডেশন ইকুয়ালস টু, লেখ। অক্সিডেশন ইকুয়ালস টু লিখছিস, অক্সিডেশন ইকুয়ালস টু রিমুভাল অফ ইলেকট্রন। অক্সিডেশন ইকুয়ালস টু রিমুভাল অফ ইলেকট্রন। আর রিডাকশন ইকুয়ালস টু, লেখ। রিডাকশন ইকুয়ালস টু গেইন অফ ইলেকট্রন। রিডাকশন ইকুয়ালস টু গেইন অফ ইলেকট্রন। লিখেছিস? হয়ে গেছে? ঠান্ডা মাথায় এবার তুই সিনারিওগুলো ভাব। আমি যদি ইলেকট্রন ছেড়ে দিই, তাহলে ইলেকট্রন ছেড়ে দিয়ে কোথায় যাবে ভাই? হাওয়ায় তো ঘুরে বেড়াবে না। তার মানে আমি যদি ইলেকট্রন ছাড়ি, তাহলে বল আমি কি হবো, অক্সিডাইজ না রিডিউসড? আমি ইলেকট্রন ছেড়ে দিলাম, তাহলে আমি কি হবো, অক্সিডাইজ হবো ভাই। আমার অক্সিডেশন হবে, সোজা কথা। বুঝতে পারছিস? আমি খাতার মধ্যে এগুলো লেখাচ্ছি না, রেডক্স চ্যাপ্টারটি লিখবো। এখন তুই ব্যাপারটা শুধু দেখবি আর বুঝবি, ঠিক আছে? তাহলে ভাই আমি ইলেকট্রন ছেড়ে দিলাম, তাহলে আমি হয়ে গেলাম ভাই অক্সিডাইজড। ক্লিয়ার? আমার ছেড়ে দেওয়া ইলেকট্রনটা কী হবে, ঘুরে বেড়াবে না, কেউ একটা নেমে নিশ্চয়ই। তার মানে সে কী হবে বলতো, রিডিউস হবে। এই জন্য ভাই অক্সিডেশন রিডাকশন সাইমালটেনিয়াসলি হয়। ছোটোবেলায় পড়েছিলি অক্সিডেশন রিডাকশন আমার হবেই। তাহলে এইবারে তুই ভাব, আমি ইলেকট্রন ছাড়লাম, তাহলে আমি হলাম অক্সিডাইজ। আমার ছেড়ে দেওয়া ইলেকট্রন অন্যকে গিয়ে রিডিউস করলো, ঠিক আছে? আমি ইলেকট্রন ছাড়লাম, আমি হলাম অক্সিডাইজড, আমার ছেড়ে দেওয়া ইলেকট্রন অন্যকে গিয়ে রিডিউস করলো। তাহলে আমি কি এজেন্ট হলাম বলতো? আমি অন্যকে যেটা করবো তার উপর বেস করে আমার ভাই সব কিছু বিচার হবে। আমি অন্যকে রিডিউস করে দিয়েছি, তাহলে আমি কী হবো বলতো, রিডিউসিং এজেন্ট। বুঝলি? তাহলে রিডিউসিং এজেন্ট কী করে, নিজে অক্সিডাইজ হয় আর অন্যকে ভাই রিডিউস করে। বুঝতে পেরেছিস? তাহলে যে রিডিউসিং এজেন্ট সে কী হয় ভাই, নিজে অক্সিডাইজ হবে আর অন্যকে করবে হচ্ছে রিডিউস। খাতার মধ্যে লেখ, রিডিউসিং এজেন্ট ইকুয়ালস টু, লেখ। রিডিউসিং এজেন্ট ইকুয়ালস টু লিখছিস, itself gets oxidized, and reduces others. Itself gets oxidized and reduces others. পিরিয়ড টেবিল চ্যাপ্টার শেষ করতে আমাদের দুখানা ক্লাস লাগবে, ঠিক আছে? অ্যান্ড রিডিউসেস আদার লিখেছিস, পরেরটা লেখ, অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্টটা কী হবে? ও ভাই অক্সিডাইজিং এজেন্ট তার মানে অন্যকে অক্সিডাইজ করবো। অন্যকে অক্সিডাইজ করবো মানে কি বলতো, অন্যের থেকে ইলেকট্রন বার করে নেবো। তাহলে অন্যের থেকে ইলেকট্রন বার করবো মানে কি, নিজে আমি রিডিউস হবো। সিম্পল ব্যাপার। তাহলে লেখ, অক্সিডাইজিং এজেন্ট ইকুয়ালস টু লিখছিস, কি লিখবি, itself gets reduced and oxidizes others. এতদিন ক্লিয়ার? এবারে তোকে একটা কোশ্চেন করছি, তুই বলবি, ভেবে চিন্তে বলবি। এসব পয়েন্ট লেখা হয়ে গেছে, তুই বল, লেখ কোশ্চেনটা লেখ। হুইচ ওয়ান ইজ বেটার অক্সিডাইজিং এজেন্ট, হুইচ ওয়ান ইজ বেটার অক্সিডাইজিং এজেন্ট among Pb+4 and Pb+2? Pb+4 আর Pb+2 মধ্যে কোনটা বেটার অক্সিডাইজিং এজেন্ট? বল দেখি কী হবে, ভেবে চিন্তে বল। Pb+4 আর Pb+2 মধ্যে কোনটা বেটার অক্সিডাইজিং এজেন্ট? বলে ফেল, যেমন আসছে বল। Pb+, হ্যাঁ Pb+4 কেন? Pb+4 কেন বল? চারটে ইলেকট্রন নেবে। আচ্ছা, তুই কি বলছিস আমি বুঝতে পেরেছি। Pb+2 কেন বলছিলি বল? দুটো ইলেকট্রন নেবে, নিয়ে কি হবে? আচ্ছা, Pb+4 আর Pb+2 এর মধ্যে কোনটা অক্সিডাইজিং এজেন্ট? কোশ্চেন হচ্ছে ভাই এটাই।
অক্সিডাইজিং এজেন্ট মানে কি, নিজেভাবে রিডিউস, তাই তো? আমাকে দেখতে হবে ভাই কোনটা ভাই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এটাই আমাকে দেখতে হবে। আমাকে এখানে দেখতে হবে কোনটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, সিম্পল ব্যাপার। তুই দেখ ভাই, আমাকে কম্পেয়ার করতে হচ্ছে কার মধ্যে, এটা আর এটা। তুই দেখ Pb+4, এ তো ভাই স্টেবল না, এ তো থাকতেই চাইবে না এই ফর্মে। তাহলে Pb+4 এর টেন্ডেন্সি অনেক বেশি ইলেকট্রন নিয়ে এখানে চলে যাওয়ার। তাহলে Pb+4 এর ভাই টেন্ডেন্সি তো বেশি ইলেকট্রন নিয়ে এখানে চলে যাওয়ার, বুঝতে পারছিস? এ তো ভাই এখানে থাকতেই চাইবে না। তাহলে Pb+4 এর টেন্ডেন্সি ভাই কি বেশি, ইলেকট্রন নিয়ে এখানে চলে যাওয়ার, বোঝা গেছে? কারণ এটা স্টেবিলিটি বেশি, বুঝেছিস? তাহলে ভাই কে আমার এদের মধ্যে অক্সিডাইজিং হলো বলতো, যে নিজে ইজিলি রিডিউস হবে। কী হবে ইজিলি রিডিউস? এটা হবে হচ্ছে ইজিলি রিডিউস, বোঝা গেল? এ তো ভাই ইলেকট্রন নিয়ে ইভার্সনে চলে যেতে চাইবে। তাহলে অ্যান্সার কী হলো বলতো, Pb+4, বুঝতে পেরেছিস? এই ধরনের কোশ্চেন ডিটেলসে হবে হচ্ছে রেডক্স চ্যাপ্টারে গিয়ে। তোকে ভাই এরকম দুখানা স্পিসিস দিয়ে বলবে ভাই, লেড আয়োডাইড দেবে, Pbi2, Pbi4 দিয়ে বলবে কোনটা কোন এজেন্ট, এসব রেডক্স চ্যাপ্টারের কোশ্চেন। অক্সিডেশন নাম্বার বলে তখন ওখানে একটা জিনিস পড়বো। এত কি ক্লিয়ার, বোঝা গেছে? চল পরেরটাও। তাহলে আমার লেডের কেসটা আমি বুঝলাম, ইনার্ট ফেয়ার এফেক্ট দিয়ে আমার আছে। সিমিলারভাবে এত কি ক্লিয়ার সবার, বোঝা গেছে? চল পরেরটা, যদি পরেরটা তোকে জিজ্ঞেস করে না, পরেরটা লিখছি। লেডের ঠিক আগে কে আছে ভাই, থ্যালিয়াম, টিএল হচ্ছে থ্যালিয়াম। তুই আমাকে বলতো থ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটি কী হবে বল? আমি তো লেডের লেখাই ছিল, তাহলে বল থ্যালিয়ামটা কী হবে? এক্স্যাক্টলি ভাই, 6p1, সিম্পল একদম। থ্যালিয়ামের হয়ে গেল 6p1, বুঝতে পেরেছিস? থ্যালিয়াম ভাই কী কী আয়ন ফর্ম করে? একটা হচ্ছে থ্যালিয়াম+1, আর একটা হচ্ছে থ্যালিয়াম+3। দেখ থ্যালিয়াম+1 মানে ইলেকট্রনটা কোথা থেকে বেরোবে ভাই, 6p থেকে বেরিয়ে গিয়ে আমার এটা ফর্ম হবে। থ্যালিয়াম+3 মানে কোথা থেকে বেরোবে, সেই 6s থেকে বেরোবে, কিন্তু বেরোনোটা একটু কঠিন, আমি কিছুক্ষণ আগেই দেখলাম, বুঝতে পারছিস? কষ্ট হচ্ছে এখনো বুঝতে? তাহলে বলতো সেই একই কেস ভাই, থ্যালিয়াম+ হচ্ছে আমার ভাই মোর স্টেবল, থ্যালিয়াম+3 হচ্ছে আমার লেস স্টেবল। তাহলে থ্যালিয়াম+3 আমার ফর্ম হতে চাইবে না। তাহলে পরেরটাও লিখে রাখ সিমিলার ওয়েতে, থ্যালিয়াম+1 ইজ মোর স্টেবল দ্যান থ্যালিয়াম+3। সিমিলারলি লিখে রাখবি থ্যালিয়াম+ ইজ মোর স্টেবল দ্যান থ্যালিয়াম+3। পরেরটা কীভাবে লিখে রাখলাম, এটাও ইনার্ট পেয়ার এফেক্টের জন্যই হয়েছে। থ্যালিয়াম+ ইজ মোর স্টেবল দ্যান থ্যালিয়াম+3 হয়েছে, লিখেছিস? এবার নোট বলে এটা দুটো পয়েন্ট লিখে রাখ, এটা রেডক্স চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে। নোট বলে লেখ, ব্র্যাকেটে রেডক্স চ্যাপ্টারও লিখে রাখতে পারিস। নোট বলে লিখছিস, ব্র্যাকেটে রেডক্স চ্যাপ্টারও লিখে রাখতে পারিস, লেখ। নোট বলে 1 নম্বর পয়েন্ট লেখ, Pb+4 is more oxidizing, Pb+4 is more oxidizing than Pb+2, Pb+4 is more oxidizing than Pb+2, লিখলি? 2 নম্বর পয়েন্ট লেখ। তাহলে একই কোশ্চেন ভাই, থ্যালিয়াম+3 আর থ্যালিয়াম+1 এর মধ্যে কোনটা বেশি অক্সিডাইজিং হবে? থ্যালিয়াম+3 হবে, কারণ এই ভাই দুখানা ইলেকট্রন এখানে চলে যেতে যাবে। তাহলে 2 নম্বর পয়েন্টটা লিখছিস, লেখ থ্যালিয়াম+3 মানে TL+3 ইজ মোর অক্সিডাইজিং, কমা কমা দিয়ে দে পরেরটা, TL+3 ইজ মোর অক্সিডাইজিং দ্যান TL+1। হয়ে গেছে, দেখেছিস? চল পিডিএফটা বার কর, আবার পিডিএফটা বার কর। যার কাছে পিডিএফটা নেবে 500 জনকে একটু বল দেখানোর জন্য পিডিএফটা। হয়েছে, ওপেন আছে পিডিএফ, ওপেন কর ফার্স্টেরটা। স্কুলের কোশ্চেনটা আপাতত করছি না, স্কুলের কোশ্চেনের মধ্যে এই ধরনের কোশ্চেন যদি পাবি। চল শুরু করা যাক, পিডিএফটা বার করেছিস? পাওয়া গেছে খুঁজে? পিডিএফটা কীভাবে খুঁজে পাবি ভাই? হোয়াটসঅ্যাপে যা, গ্রুপ খোল, গ্রুপের মধ্যে উপরে চলে ডক সেকশন, ঠিক আছে? গ্রুপের উপরে ক্লিক করবি, যেখানে গ্রুপের নামটা দেওয়া আছে, ওখানে দেখবি 3খানা সেকশন আছে, মিডিয়া, লিঙ্ক আর ডক। ডকে চলে যা, সঙ্গে সঙ্গে চলে আসবে ভাই যতগুলো পিডিএফ পাঠানো আছে গ্রুপের মধ্যে, বুঝা গেছে? আর যারা পরে জয়েন করেছিলি তাদের আলাদা করে পাঠিয়ে দিয়েছিলাম, বুঝলি? চল ফার্স্ট পেজেই কোশ্চেন নাম্বার 8-এর এ, বল কী হবে অ্যান্সার এটার? পিবি, এক্স্যাক্টলি ভাই, এইমাত্র বললাম। ক্লিয়ার, বোঝা গেছে? হুইচ ওয়ান উইল শো ইনার্ট পেয়ার এফেক্ট, বুঝে গেছিস ভাই? কোশ্চেন নাম্বারটা লিখে রাখ, যেটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 10,
কোশ্চেন নাম্বার 10 আছে ভাই, দেখতে পাচ্ছিস, হোয়াট ইজ শিল্ডিং এফেক্ট। বুঝে গেছি, আজকে পাঠিয়ে দেবো, তুই লিখে রাখবি খাতায়, মানে লিখে রাখবি মানে লিখে তারপরে মুখস্থও করবি, বুঝতে পারছিস। চল কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ শিল্ডিং এফেক্ট। আমি কিন্তু ওগুলো শুধু লিখে সাজিয়ে রাখার জন্য বলিনি ভাই, বাড়িতে পড়তে বলেছে ওগুলো। আচ্ছা নেক্সট চলে যাবো হচ্ছে পিডিএফের পেজ নাম্বার সেকেন্ড পেজে কোশ্চেন নাম্বার 36, হোয়াট ইজ ল্যান্থানাইট কন্ট্রাকশন। বুঝে গেছি ভাই এখানে, এটা কিন্তু ক্লাস 12-এ আবারও লাগবে, ডিএনএ ব্লক চ্যাপ্টারের মধ্যে পাঠিয়ে দেবো তোকে এটা, হোয়াট ইজ ল্যান্থানাইট কন্ট্রাকশন। 36, 37 তার ঠিক পরের কোশ্চেনে দেখতে পাচ্ছিস, হোয়াই ইজ সাইজ অফ জিরকোনিয়াম অ্যান্ড হ্যাফনিয়াম কম্পারেবল। এটা ক্লাস 12-এও আসবে, ক্লাস 11 ক্লাস 12 দুখানা ক্লাসেই আসবে এটা, বোঝা গেল। আচ্ছা তারপরের কোশ্চেনটা, কপার ইজ ট্রানজিশন এলিমেন্ট বাট জিঙ্ক। 38, এই কোশ্চেনে কি পাঠিয়েছিলাম। হ্যাঁ পাঠানো আছে। আচ্ছা দেখ কোশ্চেনটা বলেছে যে ভালো করে বোঝ, আমার কোশ্চেনটা পাঠানো আছে, তুই হয়তো বাড়িতে খাতায় লিখেছে, আমি চেক করবো একদিন। কোশ্চেনটা বলেছে ভাই কপার ট্রানজিশন এলিমেন্ট বাট জিঙ্ক কেন ট্রানজিশন এলিমেন্ট না। সিম্পলি ব্যাপারটা আমি তোকে পাঠানো আছে, অ্যান্সারটা পাঠানোই আছে, তো তোকে ব্যাপারটা এখন বলে দিচ্ছি। ট্রানজিশন এলিমেন্ট কাদেরকে বলে, ঠান্ডা মাথায় শোন। ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে তারা যার অ্যাটমিক ভার্সন বা কোনো একটা স্টেবল আয়নিক ভার্সানে, কি বললাম, যার অ্যাটমিক ভার্সন বা কোনো একটা স্টেবল আয়নিক ভার্সানে ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ট্রানজিশন এলিমেন্ট কারা, যারা হচ্ছে ভাই স্টেবল অ্যাটমিক ভার্সন বা স্টেবল আয়নিক ভার্সন, আরে অ্যাটমিক ভার্সন তো স্টেবল হবেই, অ্যাটমিক ভার্সন বা স্টেবল আয়নিক ভার্সানে ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তারা হচ্ছে আমার কি ট্রানজিশন মেটাল, ট্রানজিশন এলিমেন্ট। বুঝতে পেরেছিস কি বললাম, বল কি বললাম। যারা ভাই কোন কোন স্টেটে আছে, ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন, অ্যাটম বা স্টেবল আয়ন। আমার মন গড়া আয়ন বানালে হবে না, স্টেবল আয়ন হতে হবে, ঠিক আছে। আমি তো ভাই অনেক আয়ন পৃথিবীতে বানিয়ে দিতে পারি, আমি খাতায় কলমে অক্সিজেনের মধ্যে 10খানা ইলেকট্রন ঢুকিয়ে দিতে পারি, ও মাইনাসটা আমি তো বানাতে পারি থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না ওগুলো, বুঝতে পেরেছিস। তাহলে ভাই সেটা নিতে হবে যেটা হচ্ছে স্টেবল ভার্সানে আছে, নেচারের মধ্যে যেগুলো আছে। তাহলে ভাই দেখ এবার কপারের অ্যাটমিক নাম্বার কত, কপারের অ্যাটমিক নাম্বার কত, 29। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, লাস্টের পার্টটা বলতো, কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়। হয়ে গেছে, আজকের ক্লাসে আমাদের কঠিন পার্টটা আমরা পেরিয়ে চলে এসেছি, ঠিক আছে। কঠিন পার্টটা বুঝতে কি তোর কঠিন লেগেছে, আমার মনে হয় না খুব একটা কঠিন লেগেছে। যাই হোক চল, কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, 4s1 3d10। ডিতে কি আনপেয়ার্ড ইলেকট্রন আছে কপারে, নেই ভাই। কপারের কী কী আয়ন হয় বলতো, ছোটোবেলা থেকে পড়েছিস, কপারের কী কী আয়ন হয় বল, কপার +1 আর কপার +2। কপার +1 এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, কপার +1 কী হবে ইলেকট্রনিক কনফিগারেশন, বল 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 কী হবে, কপার +1 ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, 4s0 3d10 ভাই, 5d না ভাই, 4s0 3d10, 4s0 3d10, ঠিক আছে। ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন হলো কপার +1-এ, হয়েছে 4s0 3d10 মানে হয়েছে, ডি এর মধ্যে আনপেয়ার্ড এখনো হয়নি ভাই। কপার +2, কপার +2-তে কত হবে ইলেকট্রনিক কনফিগারেশন, কপার +2 4s0 3d9 হয়েছে, আনপেয়ার্ড ইলেকট্রন হয়েছে ভাই। কপার +2 স্টেবল, অবভিয়াসলি কপার +2 স্টেবল। তাহলে কপার +2-তে দেখ ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ওই জন্য কপার কিন্তু ট্রানজিশন এলিমেন্টের মধ্যে ঢুকে গেছে। কপার অ্যাটমে নেই, বাট কপারের স্টেবল অ্যাটমের মধ্যে আছে, এই জন্য কপার হচ্ছে আমার ট্রানজিশন এলিমেন্ট, বোঝা গেল। জিঙ্ক ভাই, জিঙ্কের অ্যাটমিক নাম্বার কত, 30। ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় জিঙ্কের, 4s2 3d10 আছে, ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন নেই ভাই। জিঙ্কের আয়ন কি হয় বলতো, ছোটবেলা পড়েছি, জিঙ্কের মাথায় কোন চার্জই দেখতে পাস, জিঙ্ক +2, জিঙ্ক +2 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 4s0 3d10 আছে, ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন না ভাই। তার মানে দেখ জিঙ্কের অ্যাটম হোক বা স্টেবল আয়ন কোথাওই ভাই ওর মধ্যে আয়ন এই আনপেয়ার্ড ইলেকট্রন নেই ডিতে, তাহলে ওই জন্য ভাই জিঙ্ক আমার হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট নয়, বুঝলি। এটা আমার পাঠানো আছে, এটা কিন্তু তোকে ক্লাস 12-এ এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে, তাহলে এই পরপর 3খানা কোশ্চেন তোর 11 + 12 দুটো ক্লাসেরই কোশ্চেন, বোঝা গেছে। চল 30, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 38 হলো।
এত কিছু পড়ার পরেও ভাই পিরিয়ড টেবিল হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এটা যদি স্কুল যদি দুম করে চায়, তা স্কুল হয়তো চাইলো যে ভাই 68 ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, তাহলে তুই কী করবি? এটা ভাই কিছু বলা যায় না। তো স্কুল যদি এরকম দুম করে এখান থেকে চায়, যেগুলো করা উচিত না, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ভাই যেগুলো পারবো, যতটা পারবো সেগুলোর মধ্যে। অনেক স্কুলে ভাই এখান থেকে করে দেয়, স্কুলের সাথে তো শত্রুতা থাকলে সব হবে, ঠিক আছে? ওগুলো ক্লাস 12-এও আসে না ওগুলো। চল যাই হোক, কোশ্চেন নাম্বার এটা হলো 38। কোশ্চেন নাম্বার 49, কোশ্চেন নাম্বার 49, বল কী হবে অ্যান্সারটা? ফার্স্টেরটা এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, এসপিডিএফ আজকেই মুখস্থ করেছি ভাই, এসপিডিএফ, ঠিক আছে? আচ্ছা ভাই, তারপরে কোথায় আছে? তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 62, কোশ্চেন নাম্বার 62, কোশ্চেন নাম্বার 62 পড়ার জন্য ভাই পিরিয়ড টেবিলের এত কিছু পড়ার দরকারই পড়ে না, এত একদম বেসিক কোশ্চেন। বল রে কী হবে কোশ্চেন নাম্বার 62? ওই কিছুক্ষণ আগে যেটা বলছিলি, কী হবে? কী হবে বল বল? এক্স্যাক্টলি, সেম ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে কোশ্চেন নাম্বার 62 আমি পাঠাবো না, এটা অ্যান্সার হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন সেম। সেম গ্রুপে যারা থাকে ওদের ভাই ভ্যালেন্স ইলেকট্রন সেম থাকে, ওই জন্য ভাই কেমিক্যাল প্রপার্টি সেম হবে, এটা আলাদা করে পাঠাচ্ছি না আমি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার চল, তাহলে স্ক্রিনিং এফেক্ট এই পার্টটা আমার বোঝা হয়ে গেছে। ওকে চল খাতায় হেডিং দিয়ে বা চলে যাবো হচ্ছে আমাদের পিরিয়ডিক প্রপার্টি, মানে ভাই কোন কোন প্রপার্টির আমরা কম্পেয়ার করছিলাম। দেখ এখনও অবধি আমি তুই পড়েছি হচ্ছে বেসিক্যালি সাইজের মধ্যে পড়েছি অ্যাটমিক সাইজ আর আয়নিক সাইজ। এইবারে ভাই আমার দেখতে হবে হচ্ছে সাইজ কীভাবে ভ্যারি করে। তোর ক্লাস 10-এর বইতে ছিল, তুই এগুলো পড়েছিলি যে ভাই আমি পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইট যাবো, সাইজ কীভাবে ভ্যারি করবে, গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচের দিকে আসবো, সাইজ কীভাবে ভ্যারি করবে, ঠিক আছে? তাহলে এগুলো আমাকে তোকে পড়তে হচ্ছে। তাহলে খাতায় হেডিং দে, লেখ ভ্যারিয়েশন ইন সাইজ, ভ্যারিয়েশন ইন সাইজ, ভ্যারিয়েশন ইন সাইজ, সাইজের কীভাবে ভ্যারিয়েশনটা আমার হয়। ওকে চল শুরু করা যাক। ভ্যারিয়েশন ইন সাইজ আমি তুই পড়বো হচ্ছে নাম্বার 1 ওর মধ্যে লেখ। নাম্বার 1, ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ মানে কি? আমি কোনো একটা গ্রুপকে ফিক্স করলাম, পরে আমি উপর থেকে নিচের দিকে আসবো, ঠিক আছে? ডাউন দ্য গ্রুপ। আচ্ছা ডাউন দ্য গ্রুপকে আমি শর্টে এইভাবে লিখবো এবার থেকে, এটা একটা গ্রুপের উপর দিক আছে, এটা নিচের দিক আছে, আপ টু ডাউন আমি এইভাবে যাচ্ছি। তার মানে বলতে কি গ্রুপের উপর থেকে নিচের দিকে আসবো, আমি দেখবো সাইজের কি ভ্যারিয়েশনটা হবে, আপ টু ডাউন, টপ টু বটম, বুঝতে পারছিস? আচ্ছা বল উপর থেকে নিচে দিকে গেলে সাইজ কি বাড়ে না কমে? সাইজ আমার বাড়ে, তার কারণ কি সেল নাম্বার বাড়ছে। তাহলে এটাকে শর্টে লিখবো, কোনো এগুলো কথায় লেখার দরকার নেই। তাহলে লিখে রাখবো জাস্ট পাশে এরকম সাইজ ইনক্রিজ করলো, তাহলে আপ টু ডাউন গেলে আমার কী হবে? সাইজ বাড়বে, কারণ সেল আমার বাড়ছে, বোঝা গেছে? শর্টে লিখবো এগুলো। তাহলে আপ টু ডাউন গেলাম, সাইজের পাশে ব্যাকেটে উপর দিকের সাইনটা, তার মানে কি সাইজ আমার বেড়েছে। আর তুই বুঝেছিস? কম্পেয়ার কিছুক্ষণ পরে করছে, এটা ডাউন দ্য গ্রুপ হলো। সেকেন্ড পরেরটা লেখ 2 নম্বর, অ্যাক্রস দ্য পিরিয়ড, কোনো একটা পিরিয়ড ফিক্স করে আমি লেফট টু রাইটে যাবো, অ্যাক্রস দ্য পিরিয়ড লেফট টু রাইট, ঠিক আছে? আজকের ক্লাসে সিম্পল রাখছি ব্যাপারটাকে, পরের ক্লাসে ভাই এর মধ্যে একটু এক্সেপশনাল কেসগুলো পরের ক্লাসে পড়বো। অ্যাক্রস দ্য পিরিয়ড আমি যাচ্ছি কোথায় ভাই? L to R, শর্ট এইভাবে লিখছি L to R, লেফট থেকে আমি রাইটে যাচ্ছি, তাহলে পিরিয়ড টেবিলের আমি লেফট থেকে রাইটে যাবো। ওকে আচ্ছা আমি আজকে যেটা পড়ছি ইন জেনারেল ট্রেন্ড, ওকে এর মধ্যে যে এক্সেপশন হবে গ্রুপ ওয়াইজ বা কিছু কিছু পিরিয়ডে আছে ভাই এ ওর আগে চলে যাবে, ওগুলো পরের ক্লাসে হবে। লেফট টু রাইটে গেলে বল আমার সাইজ বাড়তো না কমতো? বলতো কমতো। কেন কমতো আমি তোকে বলি জাস্ট, তার কারণ যদি ছোটোবেলায় পড়েছিলি লেফট থেকে রাইটে আমি যাচ্ছি, তাহলে ভাই প্রত্যেকটার মধ্যে প্রোটন বাড়ছে, ভাই প্রোটন বাড়লে নিউক্লিয়ার চার্জ বাড়বে, তো নিউক্লিয়ার চার্জে ভাই ইলেকট্রনকে আমার টানবে, ওই জন্য আমার সাইজ কমবে, তাহলে আমার সাইজ কমেছিল, এটা আমি ছোটোবেলায় পড়েছি, যাই হোক বুঝতে পারছিস? তাহলে সাইজ আমার কমেছে কেন ভাই? ইলেকট্রন বাড়লো, মাঝখানে ভাই নিউক্লিয়াসে চার্জও বেড়েছে, টানছে বেশি। তো এইবারে ভাই একটু দেখ কেসটা কি এতটাও সোজা? কেসটা এতটাও সোজা নয়, ভালো করে দেখবি। তোর মনে একটা এখানে প্রশ্ন জাগা উচিত, কী প্রশ্ন? ধর আমি ভাই সোডিয়ামে আছি, আমি ধর এখানে ক্লোরিনে আছি, এখানে ক্লোরিন থাকবে, ক্লোরিন আঁকলাম ভাই, এখানে ক্লোরিনের উপরে কী আছে বল, বল একটু আঁকি, এটা পিরিয়ড টেবিল দেখে বলবি না। কে আছে উপরে? নিচে কে আছে? ক্লোরিনের নিচে কে আছে? ব্রোমিনের নিচে কে আছে? আয়োডিন। চল আচ্ছা এইবারে ধর আমি সোডিয়াম আর ক্লোরিনকে কম্পেয়ার করবো, তাহলে ভাই একই পিরিয়ডে আছে, আমি তখন ওটাই পড়ছি ভাই, সেম পিরিয়ডে লেফট টু রাইট সোডিয়াম, আর ধর ভাই ওখানে আছে ক্লোরিন। তো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। সোডিয়ামের মধ্যে প্রোটন কটা আছে?
11, নিউট্রন ইলেকট্রন কটা আছে 11, ক্লোরিনের মধ্যে প্রোটন কটা আছে 17, এখানে কটা আছে ভাই ইলেকট্রন 17ই আছে। তো এখন দেখ ভাই তুই তো পড়েছিস যে প্রোটনের নাম্বার বেড়েছে তাহলে নিউক্লিয়ার চার্জ বেড়েছে, তাহলে ভাই টানবে বেশি, তাহলে ভাই সাইজ হয়ে যাবে ছোটো, এটা তুই ছোটোবেলায় পড়েছিস। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে তুই একটা জিনিস দেখ, তোমার একটা প্রশ্ন জাগা উচিত ভাই কেসটা কী হলো, সোডিয়ামে তো 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে টানছিল, ক্লোরিনেও তো ভাই 17টা প্রোটন 17টা ইলেকট্রনকেই টানছে, ম্যাগনেশিয়ামে তো 12 জন 12 জনকেই টানছে, অ্যালুমিনিয়ামে 13 জন 13 জনকেই টানবে, সিলিকনে 14 জন 14 জনকেই টানবে, তাহলে সাইজ কেন ভাই কমবে? টান তো আমার সেম, যতজনকে টানছে টান তো আমার সেমই আছে, তাহলে কেন সাইজ কমবে? বুঝতে পেরেছিস কোশ্চেনটা কোথায়, প্রবলেমটা কোথায়? সব জায়গাতেই তো আমার 1:1 রেশিওতেই খেলা হচ্ছে ভাই, এখানে 11 জন 11 জনকে টানছে, ওখানে 17 জন 17 জনকেই টানছে, মাঝখানে ভাই 16 জন 16 জনকেই টানবে, তাহলে ভাই সব জায়গাতে 1:1 রেশিওতেই খেলা হচ্ছে, তাহলে কেন ভাই সাইজ কমতে যাবে? তাহলে তো ভাই সাইজ আমার সেমই থাকার কথা। বুঝতে পেরেছিস গন্ডগোলটা কোথায়? এই কোশ্চেনের অ্যান্সার ভাই তোকে কেউ ক্লাস 10-এ কখনো তোর মাথায় আসেনি বা এই কোশ্চেন তোর মাথায় অ্যারাইজ করেনি, কিন্তু এটা করা উচিত স্বাভাবিকভাবেই, তো এটা কিন্তু অ্যারাইজ করবে স্বাভাবিকভাবেই। এটার অ্যান্সার কি, এটা কীভাবে আমার তাহলে অ্যাকচুয়ালি সাইজ কীভাবে কমছে তার অ্যাপ্রোচটা আমি তো এখন জেনে রাখবো, বাট পরীক্ষার সময় সব কিছু লেখার দরকার নেই, এই পয়েন্ট আমি তুই জাস্ট জেনে রাখলাম, তোকে এগুলো ভাই হায়ার লেভেলে জিনিসপত্রগুলো লিখতে হবে না। এখানে ভাই একটা কনসেপ্ট আসে হচ্ছে চার্জ ডেন্সিটি, ঠিক আছে? ডেন্সিটি মানে কি বেসিক্যালি মাস বাই ভলিউম, চার্জ ডেন্সিটি মানে কি চার্জ বাই ভলিউম, ওকে? চার্জ ডেন্সিটি মানে কি চার্জ বাই ভলিউম, চার্জ ডেন্সিটি মানে কি হলো চার্জ বাই ভলিউম। চার্জ বাই ভলিউম কিউ বাই ভি আমি লিখলাম। দেখে আমি যখন সেম পিরিয়ডে লেফট টু রাইটে গেলাম, আমার প্রত্যেকটা কেসে নিউক্লিয়াসের মধ্যে চার্জ আমার বেড়েছে, তাহলে প্রতিটা কেসে আমার নিউক্লিয়াসের চার্জ বেড়েছে, খুব ভালো কথা, চার্জ তো বাড়ছে। প্রত্যেকটা ক্লাসে নিউক্লিয়াসের ভলিউম বাড়বে না কমবে এগুলো আমাদের নেই, কারণ নিউক্লিয়ার কেমিস্ট্রির পার্ট আমার তো নেই। একটা পিরিয়ডে যখন কেউ থাকে ভাই ওদের নিউক্লিয়াসের ভলিউম সেমই হয়, তাহলে ধর আমি সোডিয়াম থেকে এদিকে যাচ্ছি লেফট টু রাইটে যাচ্ছি, প্রত্যেকটা কেসে আমার নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাচ্ছে, বাট নিউক্লিয়াসের ভলিউম আমার সেমই থাকছে, ঠিক আছে? ভলিউম কেন সেম থাকলো, ওগুলো নিউক্লিয়ার কেমিস্ট্রির পার্ট। তাহলে ভাই আমি যখন সোডিয়াম থেকে ক্লোরিনে যাব তখন চার্জ ডেন্সিটি কার বেশি হবে বলতো? সোডিয়াম থেকে ধর আমি ক্লোরিনে যাচ্ছি, তাহলে লেফট টু রাইটে গেলে আমার চার্জ ডেন্সিটি বাড়বে না কমবে? প্রত্যেকটা কেসে আমার কি হচ্ছে ভাই ভলিউম সেম আছে, চার্জ আমার বাড়ছে, তাহলে প্রতিটা কেসে যদি আমি লেফট টু রাইটে যাই তাহলে চার্জ ডেন্সিটি আমার বাড়বে না কমবে? চার্জ ডেন্সিটি হচ্ছে আমার বাড়ছে, বুঝতে পারছিস? চার্জ ডেন্সিটি হচ্ছে আমার বেড়েছে। চার্জ ডেন্সিটি মানে কি তুই ভাব, ইউনিট ভলিউমের মধ্যে কতটা চার্জ স্টোর আছে, প্রত্যেকটা কেসে তো আমার ভলিউম ফিক্সড, প্রত্যেকটা কেসে আমার ভলিউম ফিক্সড, ইউনিট ভলিউমের মধ্যে কতটা অ্যামাউন্টের চার্জ স্টোর আছে। তুই তো দেখেছিস ভাই তোর কাছে ধর দুখানা এরকম ধর ম্যাগনেট আছে, তার সেম সাইজের দুখানা ম্যাগনেট, হতে পারে ভাই একটা ম্যাগনেট আমার বেশি অ্যামাউন্টে অ্যাট্রাক্ট করছে, কেন বলতো? তার কারণ ভাই দুটোর যদি ভলিউম সেমও হয় হতেই পারে ভাই ওই ম্যাগনেটটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড বেশি আছে, ওই জন্য ভাই বেশি অ্যামাউন্টে অ্যাট্রাক্ট করছে। তার মানে ভাই এটা হচ্ছে আমার কি ইউনিট ভলিউমের কনসেপ্ট, ইউনিট ভলিউমে কতটা অ্যামাউন্টের চার্জ স্টোর আছে। তাহলে তুই দেখ সোডিয়াম থেকে যখন আমি ক্লোরিনে যাচ্ছি তাহলে ভাই চার্জ ডেন্সিটি বেড়ে গেছে, পার ইউনিট ভলিউমে বেশি চার্জ হচ্ছে আছে ওখানে, তাহলে তুই বল তোর সোডিয়ামের নিউক্লিয়াস বেশি অ্যাট্রাক্ট করবে নাকি ক্লোরিনের নিউক্লিয়াসটা বেশি অ্যাট্রাক্ট করবে? কে বেশি অ্যাট্রাক্ট করবে? যার চার্জ ডেন্সিটি বেশি নাকি যার চার্জ ডেন্সিটি কম? যার চার্জ ডেন্সিটি বেশি, তাহলে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কার চার্জ ডেন্সিটি বেশি হলো? ক্লোরিনের। এই জন্য ভাই আমার ক্লোরিনের সাইজ কমে গেছে, কেন? কারণ ভাই দুজনের নিউক্লিয়াসের ভলিউম সেম, বাট এর চার্জ ডেন্সিটি বেশি হচ্ছে বলতে কি এর টানবে বেশি স্বাভাবিকভাবেই। এই যে ভাই দুখানা ম্যাগনেটের এক্সাম্পল, দুখানা সেম সাইজের ম্যাগনেট হতেই পারে, ভাই একটা ম্যাগনেটের যার ম্যাগনেটিক ফিল্ড বেশি ও আমার ভাই বেশি বেশি অ্যাট্রাক্ট করবে, আর যার ম্যাগনেটিক ফিল্ড কম সে আমার কম কম অ্যাট্রাক্ট করবে। তার মানে কী হলো বলতে অ্যাকচুয়ালি এটা ম্যাগনেটিক ফিল্ড চার্জ ডেন্সিটির বেসিসে আমার অ্যান্সারটা হয়। যাই হোক তোকে এত কিছু লিখতে হবে না, তুই সিম্পল এরকম সাইজটা মনে রাখবি নিউক্লিয়ার চার্জের বেসিসেই, বোঝা গেছে? এত অবধি বুঝতে পেরেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি ভাই সাইজের অর্ডার, ক্লিয়ার? চল পরেরটা খাতা হেডিং দে, ভেরিয়েশন ইন মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, ভেরিয়েশন ইন মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, ভেরিয়েশন ইন মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। এক নাম্বার লিখ ডাউন দ্য গ্রুপ, এক নাম্বার লিখ ডাউন দ্য গ্রুপ। মেটালিক ক্যারেক্টার আর নন মেটালিক ক্যারেক্টারের মধ্যে আমি কম্পেয়ার করবো, এক নাম্বার লিখছি আমি ডাউন দ্য গ্রুপ। আচ্ছা মেটালিক ক্যারেক্টার ভাই কী হবে? ধর আমি কোনো একটা গ্রুপকে ফিক্স করলাম, ধর আমার কাছে ফিক্স আছে হচ্ছে, ধর আমি বললাম গ্রুপ নাম্বার 1। আচ্ছা ভাই গ্রুপ নাম্বার 1 মেটাল কারা হয় বেসিক্যালি?
মেটাল হচ্ছে কারা, তুই ছোটোবেলায় পড়েছিলি ভাই ওই ডাকটাইল সোনোরাস এসব না, মেটাল হচ্ছে কারা যার মধ্যে ভাই ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল, তারা হচ্ছে আমার ভাই বেসিক্যালি মেটাল। ঠিক আছে, তাহলে ভাই এখন ধর গ্রুপ ওয়ানে যারা থাকে ওদেরকে কী বলে বলতো, ওদেরকে কী বলে অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল গ্রুপ ওয়ানে থাকে হচ্ছে ওদেরকে বলে অ্যালকালি মেটাল। এখন প্রশ্ন হচ্ছে ভাই গ্রুপ ওয়ানে থাকা লিথিয়াম মেটাল, হাইড্রোজেন বাদ দে, লিথিয়াম মেটাল সিজিয়াম মেটাল, আমি এখন কম্পেয়ার করছি তার মধ্যে কে ভালো মেটাল। ঠিক আছে, তুই বলতো যে ভালো মেটাল হবে সে নন মেটাল হিসেবে কী হবে, ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে স্বাভাবিকভাবেই। তার মানে যে মেটালিক ক্যারেক্টার আর নন মেটালিক ক্যারেক্টার আমি কম্পারিজন করছি, আমি নন মেটালিক আলাদা করে পড়বো না, আমি মেটালিক পড়বো। আর যখন যদি আমাকে নন মেটালিক বার করতে বলে আমি মেটালিকেরটা উল্টে দেবো। আমি ফার্স্টে খুঁজবো যে কে মেটাল ভালো। আমি যদি কোশ্চেন করে কখনো কে ভালো নন মেটাল, আমি খুঁজে বার করবো কী বলতো কে বাজে মেটাল। বুঝতে পেরেছিস তো? বোঝা গেছে? হ্যাঁ তুই বললি হ্যাঁ বুঝতে পারছিস। চল তাহলে ডাউন দ্য গ্রুপ আমি আসছি। সাপোজ গ্রুপ নাম্বার 1 তোকে জিজ্ঞেস করলাম কে ভালো মেটাল। মেটাল মানে কি, যে ভালো ইলেকট্রন ছাড়বে। তাহলে আমাকে খুঁজে বার করতে হবে কি বলতে ভাই, লিথিয়াম আর সিজিয়ামের মধ্যে কে ভালো ইলেকট্রন ছাড়বে। তোর কি মনে হয় লিথিয়াম আর সিজিয়ামের মধ্যে কে ভালো ইলেকট্রন ছাড়বে? যার সাইজ বড় ভাই, সিম্পল ভাই, যার সাইজ বড় তার লাস্টের ইলেকট্রন অনেক দূরে বসে আছে নিউক্লিয়াস থেকে। তাহলে আমার কী হলো বলতো, সাইজ যত বাড়ে মেটালিক ক্যারেক্টার তত কী হয়, ভালো হয় না খারাপ হয়? ভালো হয় স্বাভাবিকভাবেই। তাহলে আপ টু ডাউন আমি গেলাম, সাইজ আমার কী হয়েছিল ভাই, বেড়েছিল। তাহলে সাইজ আমার বেড়েছিল, মেটালিক ক্যারেক্টার শর্ট লিখছি এমসি, এমসিও আমার বাড়বে। বোঝা গেছে? তাহলে সাইজ যত বাড়বে মেটালিক ক্যারেক্টার আমার তত বাড়বে, একদম সিম্পল ব্যাপার। সাইজ যত বেশি ভাই ইলেকট্রন তত ইজিলি ছাড়বে, তাহলে মেটালিক ক্যারেক্টার আমার তত বাড়ছে। বোঝা গেছে? ক্লিয়ার? চল তাহলে মেটালিক ক্যারেক্টার আমার এখানে বেশি হয়েছে। এনএমসি মানে নন মেটালিক ক্যারেক্টার আমার দিতে হবে কী হবে, তত খারাপ হবে। এত সিম্পল আমরা বুঝে গেছি ভাই, নন মেটালিক ক্যারেক্টার তত কম। শর্টে লিখছি এনএমসি মানে নন মেটালিক ক্যারেক্টার। লেফট টু রাইট, তুই বল লেফট টু রাইটে গেলে মেটালিক ক্যারেক্টার বাড়বে না কমবে? কমবে। তার কারণ কি, সাইজ আমার কমেছে। ঠিকই বলেছিস ভাই, মেটালিক ক্যারেক্টার আমার কমবে। এটাকে আমি আরেকভাবে দেখ ফ্যাক্ট দিয়েও মনে রাখতে পারি। তুই যে কোনো একটা পিরিয়ড তোল গ্রুপে, যে কোনো একটা পিরিয়ড নে, পিরিয়ড টেবিলে আঁকা আছে দেখ ওখানে, ওই যে ভাই লাগানো আছে পিরিয়ড টেবিলে। সাপোজ তুই পিরিয়ড নাম্বার 2 তুললি, পিরিয়ড নাম্বার 2 দেখ ভাই লেফটে যারা আছে ওরা তো আমার মেটাল, আর যত আমি রাইটের দিকে যাবো দেখ ওরা নন মেটাল হচ্ছে। সিম্পল ভাই, অক্সিজেন নন মেটাল, নাইট্রোজেন নন মেটাল, ফ্লুরিন নন মেটাল। বুঝতেই পারছি। তাহলে দেখ আমার যারা লেফটে আছে ওরা হচ্ছে মেটাল হয়, তারপরে হচ্ছে আমার নন মেটাল হয়। তার মানে লেফট টু রাইটে গেলে আমার কী হয় ভাই, মেটালিক ক্যারেক্টার কমে যায়। এটা আমি ফ্যাক্ট দিয়ে চাইলে মনে রাখতে পারি। বুঝতে পেরেছিস?